আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শুরু করব ঝিলিবিহীন অঙ্গাণু দিয়ে। তো তোমাদেরকে মনে করানোর জন্য আরেকবার বলে দিই যে ঝিলিবিহীন অঙ্গাণু হচ্ছে তিনটি। একটি হচ্ছে কোষ কঙ্কাল, এরপর হচ্ছে রাইবোজোম, আর হচ্ছে সেন্ট্রোজোম। তো কোষ কঙ্কাল আসলে কি? তোমরা তো কঙ্কাল কথাটার সাথে সম্পর্কযুক্ত, তাই না? কঙ্কাল কথাটা কিন্তু কোষ কঙ্কাল এর কঙ্কাল যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত, তাই না? আচ্ছা, আমাদের দেহ, আচ্ছা আমি যদি লিখি যে মানব দেহ, তাই না? মানব দেহকে আবৃত করে কে রাখে? বাইরের থেকে একটি প্রোটেকশন দিয়ে রাখে, বা বাইরের যে কোনো কিছুর থেকে আমাদের দেহের ভিতরের জিনিসগুলোকে রক্ষা করে কে? ভিতরের জিনিসগুলোকে রক্ষা করতেছে হচ্ছে আমাদের ত্বক, তাই না? এই ত্বককে তুমি কোষের প্লাজমা মেমব্রেনের সাথে তুলনা করতে পারো। আমরা প্লাজমা মেমব্রেন পড়ছি না? প্লাজমা মেমব্রেন হচ্ছে একটি কোষকে আবৃত করে রাখে, তাই না? আমাদের দেহকে যেমন আবৃত করে রাখে ত্বক, ঠিক তেমনি আমাদের কোষকে, প্রত্যেকটি কোষকে আবৃত করে রাখে প্লাজমা মেমব্রেন। হ্যাঁ, আবৃত করে রাখে। এখন তুমি জাস্ট একটু চিন্তা করো, তোমার দেহে যদি হাড় না থাকতো বা বোনস না থাকতো, বা আমরা অনেকে হাড্ডি বলি, তাই না? সো আমাদের দেহে যদি হাড় বা বোনস না থাকতো তাহলে কী হইতো? তাহলে আমাদের ভিতরের যে অঙ্গগুলো, মানে আমাদের ভিতরের যে পার্টসগুলো আছে বা অংশগুলো আছে, যেমন লিভার, ফুসফুস, তারপর হচ্ছে কিডনি, হ্যাঁ আরও অনেক কিছু আছে না, যেমন মাসেল, মানে আমাদের পেশি, হ্যাঁ আমাদের হার্ট, আমাদের ব্রেইন, এই সব কিছু কি মানে ছড়ায় ছিটিয়ে যেত। দেখো তুমি চিন্তা করো, জাস্ট তোমার বাইরের আবরণ আছে, ভিতরে কোনো হাড় নাই, তাহলে কি এইসব কি স্থান পরিবর্তন করতো ফ্রিকুয়েন্টলি। আর আমরা কি হয়ে যেতাম? ফ্লেক্সিবল হয়ে যেতাম। ফ্লেক্সিবল মানে কি? নরবরে। আমরা কী হয়ে যেতাম? ফ্লেক্সিবল হয়ে যেতাম, অথবা নরবরে হয়ে যেতাম, তাই না? আর কি হইতো? ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, ভিতরে যা যা আছে সবগুলা কি স্থান পরিবর্তন করতো, কোনো কিছুই নির্দিষ্ট স্থানে থাকতো না। ঠিক সেমভাবে আমাদের কোষে যেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আছে, এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি একদম তাদের নিজস্ব পজিশনে থাকতে পারতো না যদি না এই কোষ কঙ্কাল না থাকতো। বুঝতে পারছো? যেমন মাইটোকন্ড্রিয়া যেখানে আছে সেখানেই আছে, প্লাস্টিক যেখানে আছে সেখানে স্থির আছে। তো ওদের কি এদিক সেদিক ঘোরাফেরা করার কথা না? তারা যদি কোনো কিছু দিয়ে আটকে না থাকে, তাদেরকে যদি কোনো কিছু আটকিয়ে না রাখে, সেক্ষেত্রে কি, বা ধরে না রাখে, এইসব অঙ্গাণুগুলোকে কেউ যদি ধরে না রাখে, সেক্ষেত্রে কি তারা ছোটাছুটি করবে, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে, তাই না? তো এটা কিন্তু করতেছে না। এটা কেন করতেছে না? এই কোষ কঙ্কালের জন্য। বুঝতে পারছো? আমাদের হাড় যেভাবে কাজ করে, ঠিক সেমভাবে কোষ কঙ্কাল ঠিক সেইভাবেই কাজ করে। আমরা যেমন আমাদের দেহের সকল হাড়গুলাকে সমন্বিতভাবে কি বলতেছি? কোষ কঙ্কাল বলি না আমরা? শুধু কঙ্কাল। তোমরা তো কঙ্কাল দেখছো, স্কেলেটন দেখছো না? এই যে এরকম, এই যে এরকম। ওহ, সুন্দর আঁকাইছি। থাক, আমার আঁকায় লাভ নাই। তো আমরা যেমন আমাদের কঙ্কাল দেখছি, ঠিক সেমভাবে কি কোষেরও কঙ্কাল আছে। এবং কোষের কঙ্কাল কেন আছে? কোষের ভিতরকার সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোকে তাদের নির্দিষ্ট জায়গায় ধরে রাখার জন্য, এবং কোষকে একটা দৃঢ়তা প্রদান করার জন্য। কোষ কিন্তু নড়বড়ে না। কোষ কিন্তু কি নড়বড়ে না। কেন নড়বড়ে না? এই কোষ কঙ্কালের জন্য। বুঝতে পারছো? আমার মনে হয় মানে এর থেকে আর ক্লিয়ার হওয়ার কোনো ওয়ে নাই। হ্যাঁ, সো একটু লিখে দিই যে আমাদের দেহের জন্য, আচ্ছা আমাদের দেহের ক্ষেত্রে কি, এটা হচ্ছে ত্বক, আর একটা হচ্ছে হাড়, তাই না? আর ওদিকে হচ্ছে একটা কোষের জন্য কি, কোষের জন্য হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর এদিকে কি কোষ কঙ্কাল। বুঝতে পারছো? এই ত্বকের সাথে কানেক্টেডকে এই প্লাজমা মেমব্রেন, মানে মিলানো যায় আর কি, হাড়ের সাথে কানেক্টেডকে এই কোষ কঙ্কাল। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আসা হচ্ছে কোষ কঙ্কালের বইয়ের পড়ায়, যে তোমাদের বই কী কী লিখছে। হ্যাঁ, দেখো তো বই কী লিখছে। বই লিখছে হচ্ছে কোষ কঙ্কালের সংজ্ঞা। কোষ কঙ্কালের সংজ্ঞা কি? কোষ কঙ্কাল হচ্ছে লম্বা, মাস্ট বি লম্বা, এবং মোটা চিকন মিলিয়ে, বুঝছো,
মোটাও হইতে পারে, চিকনও হইতে পারে, কিন্তু লম্বা হবে মাস্ট। হ্যাঁ, অসংখ্য দড়ির মতন বস্তু, ঠিক আছে, যা কোষের চারদিকে জালের মতন ছড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবে কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে না থাকলে তো তুমি সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোকে ধরে রাখতে পারবা না। আর এই যে তারা দড়ির মতন বস্তু, এই দড়ির মতন বস্তুগুলোকে বায়োলজিতে বলা হচ্ছে তন্তু, বলে তন্তু। বুঝতে পারছো? সো দড়ির মতন বস্তুগুলোকে বায়োলজিতে কি বলে? তন্তু। ঠিক আছে, তো এখন আসো হচ্ছে কোষ কঙ্কালের তন্তু, মানে এই যে দেখো তো কোষ কঙ্কালের তন্তু বলতে বা কি বোঝাচ্ছি আমরা, কোষ কঙ্কাল কোনগুলো দেখো তো, এই যে মাইটোকন্ড্রিয়া দেখতেছো, এই মাইটোকন্ড্রিয়ার চারদিকে যে সুতার মতন দড়ির মতন অসংখ্য বস্তু দেখতেছো, এইগুলোই হচ্ছে কোষ কঙ্কাল। এই যে কোষ কঙ্কাল দেখছো, এই যে কোষ কঙ্কাল, এই যে কোষ কঙ্কাল। কিন্তু দেখো এখানে কিন্তু 3 ধরনের কোষ কঙ্কাল আছে, একটা, দুইটা, এই 3 ধরনের কোষ কঙ্কাল আমাদের দেহে বিদ্যমান, আমাদের কোষে কি বিদ্যমান 3 ধরনের কোষ কঙ্কাল। আর কোষ কঙ্কাল, সব কোষ কঙ্কালই প্রোটিন দ্বারা তৈরি। এখন কোন কোন ধরনের প্রোটিন থাকতে পারে? প্রোটিনগুলোর নাম হচ্ছে, আমি একটু লিখে দিই, যে কোষ কঙ্কালের তন্তুগুলো আমি লিখে রাখছি যে ইত্যাদি প্রোটিন দ্বারা তৈরি। এখন কোন কোন প্রোটিন? 3টা প্রোটিন দ্বারা তৈরি। 3টা প্রোটিন কী কী? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন। কী কী? অ্যাক্টিন, আচ্ছা তোমাদের অন্য কালার দিয়ে লিখে দিই তাহলে তোমরা হচ্ছে গুরুত্ব বুঝতে পারবা। হ্যাঁ, অ্যাক্টিন, মায়োসিন, আর হচ্ছে কি টিউবিউলিন। হ্যাঁ, টিউবিউলিন, এই 3টা প্রোটিন দ্বারা তৈরি। আর কোষ কঙ্কালের কাজ কি? এরা ভিতর থেকে কোষটিকে ধরে রাখে, খুব স্বাভাবিক, এরা ভিতর থেকে কোষটিকে ধরে রাখে, এরাই কোষটিকে ধরে রাখে। আর যদি তারা ধরে না রাখতো তাহলে কি কোষের যে অঙ্গাণুগুলো আছে সব ছড়ায় ছিটিয়ে যেত, আর কোষ কী হইতো? নড়বড়ে হয়ে যেত। হ্যাঁ, আর কোষ কঙ্কালের তন্তু, মানে এই যে কোষ কঙ্কাল কয় ধরনের, বা কোষ কঙ্কালের দড়ি, মানে যদি আমরা দড়ি বলি, মানে তন্তুর স্থলে যদি দড়ি বলি, এই দড়ি কয় ধরনের, বা কোষ কঙ্কাল কয় ধরনের? 3 ধরনের। হ্যাঁ, কোষ কঙ্কাল 3 ধরনের। কি কি? একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কি কি? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, আর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তন্তুগুলো নিয়ে তোমরা আরও ডিটেলসে জানতে পারবা ইন্টারে, আর ইউনিভার্সিটিতে যদি কেউ ফার্মেসিতে পড়ো, ঠিক আছে, বা বায়োকেমিস্ট্রিতে পড়ো, সেই ক্ষেত্রে হচ্ছে এই তন্তুগুলো নিয়ে আরও ডিটেলসে জানতে পারবা, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। হ্যাঁ, তো এরপরে আসো আমরা চলে যাই রাইবোজোমে। এখন রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু যার কোনো ঝিল্লি নাই, স্বাভাবিক ঝিল্লিবিহীন অঙ্গাণু আমরা পড়তেছি। আর এই রাইবোজোমটা কি প্রাণী ও উদ্ভিদ উভয় ধরনের কোষেই পাওয়া যায়, প্রাণীতেও পাওয়া যায়, উদ্ভিদেও পাওয়া যায়। হ্যাঁ, তো এখন রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা। কি? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা। সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ মানে হচ্ছে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা। এই সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি, তার মানে প্রোটিন তৈরি করা কার কাজ? এই রাইবোজোমের কাজ। রাইবোজোমের প্রধান কাজ, এটা কি? প্রধান কাজ। আমি লিখে দিই যে প্রধান কাজ। আর আমি যে 2 আর 3 নাম্বার পয়েন্ট লিখছি, এটা হচ্ছে মেইনলি 1 নাম্বার পয়েন্টেরই একটু ইলাবোরেশন বা একটু ব্যাখ্যামূলক। 1 নাম্বার পয়েন্টেরই কি? ব্যাখ্যামূলক। মেইনলি 1 নাম্বার পয়েন্টই আমি 2 আর 3 নাম্বারে লিখছি, একটু ব্যাখ্যামূলক আর কি। তোমাদের বই এইভাবেই আছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমি যেভাবে লিখতেছি ঠিক সেম কথাগুলো যদি তোমরা পরীক্ষার হলে সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো না, তোমরা ইনশাল্লাহ খুবই ভালো নাম্বার পাবা। ঠিক আছে, 1 নাম্বার কাটারও কোনো ওয়ে নেই। হ্যাঁ, তো আমরা আসি রাইবোজোমের কাজে। তো রাইবোজোমের মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করা। এখন দ্বিতীয় পয়েন্টটা কি? আচ্ছা, প্রোটিনটা কি? প্রোটিন হচ্ছে আমিষ, আমিষ হিসেবে আমরা চিনি বাংলায়। হ্যাঁ, প্রোটিন হচ্ছে আমিষ। আরেকটা কথা আমরা বলছিলাম তোমার ক্লাস নাম্বার 5-এ, মানে গত ক্লাসে গলজি বডি পড়তে যে আমরা বলছিলাম যে একটা কথা কি বলছিলাম, দাঁড়াও আমি একটু লিখে দিই এখানে, যে আমিষ পরিপাক হয়ে কি হয়? আমিষ বা প্রোটিন পরিপাক হয়ে কি হয়? পরিপাক হয়ে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, বলছিলাম না?
আচ্ছা, এই অ্যামিনো অ্যাসিড টার্মটা আবার আসবে, অ্যামিনো অ্যাসিড। এখন দ্বিতীয় পয়েন্টে আসো যে পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। আমি অবলিক দিয়ে, এটা কিন্তু অবলিক মানে অথবা দিয়ে আমি আরেকটা কথা লিখছি যে পলিপেপটাইড চেইনে অ্যামিনো অ্যাসিড সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এই যে দ্বিতীয় লাইনটা লিখছি না, এই দ্বিতীয় লাইনটা হচ্ছে তোমাদের বইয়ে নাই, বাট এইটাও একটা পয়েন্ট। এই নিচেরটা না জানলে তুমি উপরেরটা বুঝতে পারবা না, নিচেরটা না জানলে কি তুমি উপরেরটা বুঝতে পারবা না। তো পলিপেপটাইড চেইনই বা কি, আর পলিপেপটাইড চেইনে অ্যামিনো অ্যাসিড সংযোগই বা কি, আর পলিপেপটাইড চেইনগুলোর মধ্যে সংযোগ বা আবার কি। হ্যাঁ, তো আমরা প্রোটিন কি জিনিস সেই সম্পর্কে একটু জানি। ফার্স্টে তুমি কি জানলা, আমিষ, যে আমিষ জাতীয় খাবার তুমি খাচ্ছ সেই আমিষ জাতীয় খাবার কি পরিপাক হয়ে এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আমিষের কি সর্বশেষ, সে ভাঙতে সর্বশেষ কি সে কনভার্ট হয় বা কি সে পরিণত হয় অ্যামিনো অ্যাসিডে। বুঝতে পারছো? আবার এই অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়েই এই অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড প্লাস অ্যামিনো অ্যাসিড এ দিয়ে লিখে দিই প্লাস এ, হ্যাঁ অ্যামিনো অ্যাসিডের শর্ট ফর্ম ধরো অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ প্লাস ডট 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 অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে কি হয়, পলিপেপটাইড চেইন হয়, পলিপেপটাইড চেইন। আবার এই পলিপেপটাইড চেইনকে আমি সংক্ষেপে যদি লিখি পিসি, অনেকগুলা পলিপেপটাইড চেইন যুক্ত হয়ে কি হয়, প্রোটিন। তার মানে কি হইল, দ্বিতীয় পয়েন্ট থেকে আসো, প্রথমটা বাদ দাও। প্রথমটা হচ্ছে জাস্ট তোমরা যা জানো সেটা আবার রিকল করলাম। দেখো আমিষ বা প্রোটিন ভেঙে হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড, আবার এই প্রোটিন বানাইতে হইলেই কি তোমার অ্যামিনো অ্যাসিড যুক্ত করতে হচ্ছে। ফার্স্টে কি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে পলিপেপটাইড চেইন তৈরি হচ্ছে এবং পরবর্তীতে অনেকগুলো পলিপেপটাইড চেইন যুক্ত হয়ে প্রোটিন তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এখানে রাইবোজোম কি করে, রাইবোজোম করে হচ্ছে ওই যে এই দুইটা স্টেপ করে, এই দুইটা স্টেপ কে করে, রাইবোজোম। এই রাইবোজোমে কি করে, অ্যামিনো অ্যাসিডগুলোকে একটা সাথে আরেকটা যুক্ত করে। আবার এই রাইবোজোমে কি করে, যখন চেইন বানানো শেষ তখন এক বা একাধিক চেইন কি যুক্ত করে। ধরো ফার্স্টে কি একটা চেইন বানাইছে, ধরো চেইন অনেকগুলো বানানো শেষ, আবার পরবর্তীতে এই চেইনগুলোর মধ্যেও সংযোগকে লাগায় এই রাইবোজোম। আলটিমেটলি এইভাবে সে কি করে, প্রোটিন তৈরি করে। দেখো তো এখানে একটা চিত্র আছে, এখানে চিত্রে তুমি যেটা দেখতেছো সেটা হচ্ছে, দেখো এই যে একটা গোল, এগুলো হচ্ছে কি অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডটা আমি এ দিয়ে প্রকাশ করলাম, আর অনেকগুলা গোল একসাথে না, এটা একটা চেনের মতন না, এটা হচ্ছে কি পলিপেপটাইড চেইন। দেখো তো এখানে কয়টা অ্যামিনো অ্যাসিড আছে, 1 2 3 4 5 6টা। আর এইখানে দেখো চিত্রে আসো তো, এই যে দেখো একটা অ্যামিনো অ্যাসিড, 2টা অ্যামিনো অ্যাসিড, 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা অ্যামিনো অ্যাসিড যেহেতু যুক্ত হয়েছে তার মানে এটা একটা কি পলিপেপটাইড চেইন। এই পলিপেপটাইড চেইনে কি আরেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করতেছে কে, এই রাইবোজোম আরেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করতেছে। আসলে কি চেনের তো কোনো শেষ নাই, চেন ও আরও বড় করতেছে। হ্যাঁ, পলিপেপটাইড চেইনকে আরও বড় করতেছে। এই চিত্রে হচ্ছে এই পলিপেপটাইড চেইনে 7টা অ্যামিনো অ্যাসিড আছে, সে আরেকটা অ্যামিনো অ্যাসিড অ্যাড করতেছে, এরকম আর কি দেখানো হচ্ছে। বুঝতে পারছো? আবার এক বা একাধিক যদি এরকম থাকে যে পলিপেপটাইড চেইন, ধরো এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4 5, ধরো এই দুইটা একত্র হয়ে এরকম 4 5 6 7 8 1 2, হ্যাঁ ধরো এই জিনিসটা কি হইলো, একটা প্রোটিন সাপোজ, এই প্রোটিন, হ্যাঁ এটা কি পলিপেপটাইড চেইন। এই কাজটাও কে করলো, এই কাজটাও করলো রাইবোজোম। আমার কথা বুঝতে পারছো? একদম ক্লিয়ার যে রাইবোজোমই অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করতেছে এবং কি তৈরি করতেছে, পলিপেপটাইড চেইন। আবার অনেকগুলো পলিপেপটাইড চেইনকে একত্রে যুক্ত করতেছে রাইবোজোম এবং উৎপন্ন করতেছে প্রোটিন। এই রাইবোজোমই করতেছে দুইটা কাজ। বুঝতে পারছো? এখন তোমরা বলতে পারো যে ভাই এই অ্যামিনো অ্যাসিড কোত্থেকে আসলো, কে নিয়ে আসলো? এই যে টিআরএনএ আছে না, এই টিআরএনএ হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসছে ওর কাছে। ও জাস্ট কী করছে, এই অ্যামিনো অ্যাসিড একটার সাথে একটা যুক্ত করছে, একটার সাথে একটা যুক্ত করছে। এই ও কিন্তু অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে না, অ্যামিনো অ্যাসিড কে নিয়ে আসে, আরেকজন নিয়ে আসছে। এখন বলতে পারো যে ভাই অ্যামিনো অ্যাসিড তো নিয়ে আসছে, এখন কোন ফরম্যাটে বানাইতে হবে? অ্যামিনো অ্যাসিড কয়টা আছে আমাদের দেহে, বা আমাদের মনে করো আমাদের দেহে অ্যামিনো অ্যাসিড কয়টা আছে? প্রায় 20টার মতন অ্যামিনো অ্যাসিড আছে। হ্যাঁ,
এখন কোনটার পরে কোনটা লাগাবে, কোনটার পরে কোনটা লাগাবে, এই যে ম্যানুয়ালটা বা এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা আসে কোত্থেকে জানো? একটু পরে দেখতে পারবা কোত্থেকে আসে। এই সিগন্যালটাকে কে দেয় যে কোন রেসিপিতে সে প্রোটিনটা বানাবে, কোন সিকোয়েন্সে সে প্রোটিনটা বানাবে, কোনটার পর কোন অ্যামিনো অ্যাসিড যুক্ত করবে, কোনটার পর কোন অ্যামিনো অ্যাসিড যুক্ত করবে, সেই কথাটা তাকে কে বলে দিচ্ছে? দেখো সামনে আসো। আমাদের 2 নাম্বার পয়েন্ট তো ক্লিয়ার যে পলিপেপটাইড চেইন সংযোজন রাইবোজোমে হয়। আবার পলিপেপটাইড চেইনে যদি তুমি কোনো অ্যামিনো অ্যাসিড সংযোজন করতে চাও, তুমি চেইন বড় করতে চাও না, একটা চেইন বড় করতে হলে কী করতে হবে? অ্যামিনো অ্যাসিড যুক্ত করতে থাকতে হবে। তুমি চিন্তা করো 2টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হলেই কিন্তু একটা চেইন হয়ে গেল, এই চেইনে তুমি আরও অ্যামিনো অ্যাসিড যুক্ত করতেছো, এই কাজও করে কি রাইবোজোম। আবার একাধিক পলিপেপটাইড চেইন একত্রে যুক্ত করে কি এই রাইবোজোম। হ্যাঁ, তো 3 নাম্বার পয়েন্টে যদি আসো, যে কি বলছে যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স আর প্লাস্টিডেস্টোমা। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স কি তোমরা যদি একটু রিকল করো, যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে তরল অংশটুকু ছিল না, যেই জায়গায় মাইটোকন্ড্রিয়ার ভিতরের অংশগুলো ভাসমান ছিল সেটা কি ম্যাট্রিক্স। প্লাস্টিডের ক্ষেত্রেও সেম, প্লাস্টিডের মধ্যে যেই তরল অংশটা ছিল সেটা কি প্লাস্টিডেস্টোমা। মানে মাইটোকন্ড্রিয়ার তরল অংশ আর প্লাস্টিডের তরল অংশের মধ্যে আমরা কিন্তু রাইবোসোম দেখছিলাম। তোমরা তোমাদের একটু বইটা খুলো, অথবা তোমাদের যদি মনে পড়ে আমি যে চিত্র আঁকাইছিলাম মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডে, সেখানে কিন্তু রাইবোজোম আঁকাইছিলাম। তো রাইবোজোম থাকা মানে কি? প্রোটিন উৎপন্ন হওয়া। তার মানে কি মাইটোকন্ড্রিয়াতেও প্রোটিন উৎপন্ন হয়, প্লাস্টিডেও কি প্রোটিন উৎপন্ন হয়। ঠিক আছে, এইটুকু তো ক্লিয়ার যে এদের মধ্যে রাইবোজোম থাকে, এবং যেহেতু রাইবোজোম থাকে সেহেতু কি এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে এবং প্লাস্টিডের ভিতরে প্রোটিন তৈরি হয় নিঃসন্দেহে। কিন্তু এই যে প্রোটিন তৈরি হয়, এই প্রোটিন তৈরি হওয়ার যে সিকোয়েন্স বা একটা অ্যামিনো অ্যাসিডের পর আরেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। এখন প্রথমটা যে অ্যামিনো অ্যাসিড, আচ্ছা ধরো আমাদের কি 26টা অ্যালফাবেট আছে না? ধরো প্রথম অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে বি। হ্যাঁ, এখন রাইবোজোম 26টা অ্যালফাবেটের মধ্যে কোন অ্যালফাবেটটা এর সাথে যুক্ত করবে? সি না ডি না ই না এফ না জেড? এই যে সিকোয়েন্স কার পরে কাকে যুক্ত করবে, এই সংকেতটাকে দেয় জানো ডিএনএ ওর একটা রেসিপি দিয়ে দেয় যে এইভাবে তুমি অ্যামিনো অ্যাসিডকে একটার পর একটা সাজাবা। ও ঠিক ওইভাবেই একটার পর একটা কি অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করে ওই সেম সিকোয়েন্সে বা সেম রেসিপিতে, যে রেসিপিটা কি ডিএনএ বলছিল। এখন এই ডিএনএটা কোন ডিএনএ? দেখো আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে আর প্লাস্টিডে শুধুমাত্র রাইবোজোমে দিছিলাম না, আমরা কিন্তু ডিএনএও দিছিলাম, মনে আছে? এই ডিএনএ কি করে রাইবোজোমকে ওই রেসিপিটা পাঠায় যে কোন রেসিপিতে সে অ্যামিনো অ্যাসিডগুলোকে যুক্ত করবে। ঠিক সেমভাবেই কি ওই সংকেত অনুসারেই রাইবোজোম কাজ করে। ক্লিয়ার? ধরো এখন ডিএনএ বললো কি বি এর পরে লাগাও জেড, এরপরে কি বললো তুমি জেড এর পরে লাগাও হচ্ছে ডি, এরপর কি ডি এর পরে লাগাও ই। ও এই অনুসারে কি করবে, এই অ্যামিনো অ্যাসিডগুলোকে যুক্ত করবে এবং প্রোটিন তৈরি করবে। দেখো প্রোটিন সংশ্লেষণ করে বা তৈরি করে কার সংকেত অনুসারে? ডিএনএর সংকেত অনুসারে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আসো সেন্ট্রোজোম। পরে আসো হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম হচ্ছে মেইনলি প্রাণীকোষে পাওয়া যায়, এটা একটা প্রাণীকোষের বৈশিষ্ট্য। সেন্ট্রোজোম কি প্রাণীকোষের বৈশিষ্ট্য, যেহেতু এটা শুধু প্রাণীকোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষেও পাওয়া যায়, খুব রেয়ার, ওইটা লেখার দরকার নাই। এটি প্রাণীকোষের বৈশিষ্ট্য প্রধানত, কারণ এরা প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়। কারণ এদের প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়। তো এরপর আসো যে সেন্ট্রোজোম, এখানে দেখতেছো সেন্ট্রোজোম, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রিওল, এই তিনটা তোমাদের বইয়ে কিছু সুন্দর সংজ্ঞা দিছে। তো এই সংজ্ঞাগুলো আমরা একটু লিখে দিই যে সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে কী বলে? সেন্ট্রোজোম বলে। আগে সেন্ট্রোজোমের সংজ্ঞাটা দিই। সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে।
সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোমের সংজ্ঞা কি? দেখো, সেন্ট্রোস্ফিয়ার, এই যে ভিতরে যে তরল অংশ, সেটা কি সেন্ট্রোস্ফিয়ার। আর ভিতরে দুইটা দণ্ডাকার বস্তু দেখতেছি আমরা, বা দণ্ডাকার বা নলাকার দুইটা বস্তু দেখতেছি। এই দুইটা বস্তু হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওলকে মিলে কি হচ্ছে? সেন্ট্রোজোম। এটি আমরা লিখছি যে সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। খুবই সহজ। এরপর হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার কাকে বলে। হ্যাঁ, সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলে। ঠিক আছে? আর সেন্ট্রোস্ফিয়ারের সংজ্ঞা দিলাম, এখন সেন্ট্রিওলের সংজ্ঞা। সেন্ট্রিওলের সংজ্ঞা কি? প্রাণীকোষের নিউক্লিয়াসের, প্রাণীকোষে কিন্তু লিখে দিতে হবে, কারণ কি? কারণ হচ্ছে সেন্ট্রিওলকে শুধুমাত্র প্রাণীকোষেই দেখা যায়। হ্যাঁ, নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। একে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওল কি? প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুইটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। ফাঁপা মানে কি? ফাঁপা মানে ভিতরে ফাঁকা। ফাঁপা মানে কি? ভিতরে ফাঁকা। এবং এটা কি দণ্ডাকার না বা নলাকার না? ফাঁপা, দণ্ডাকার বা নলাকার একটা বস্তু দেখা যায়। হ্যাঁ, এই ফাঁপা, নলাকার বা দণ্ডাকার বস্তু বা অঙ্গাণুকে কি বলা হচ্ছে? সেন্ট্রিওল বলা হচ্ছে। এখন হচ্ছে আমরা এই সেন্ট্রোজোমের কাজ পড়ব। সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল ওদের কাজ পড়ব। একটু ছোট করে দেই, তাহলে কাজটা লেখা যাবে এখানে। তো এখন আসো হচ্ছে কাজে। সেন্ট্রোজোমের কাজ। এই সেন্ট্রোজোমের সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার তৈরি করে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার তৈরি করে না, অ্যাস্টার তৈরি করে। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্পিন্ডল যন্ত্র। সেন্ট্রোজোমের স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রয়েছে। স্পিন্ডল যন্ত্র এগুলো কী জিনিস বলতেছি। সৃষ্টিতে অবদান রয়েছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে ফ্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে। ফ্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে। একটা কথা কি জানো, তোমরা যদি কাজের টার্মগুলা দেখো, প্রত্যেকটা অঙ্গাণুতেই কিন্তু আমরা কি কিছু কিছু কাজ পড়ছি, তাই না? এই কাজের টার্মগুলো যদি তোমরা ঠিক মতো না বুঝো, তাহলে কিন্তু কাজ মনে থাকবে না। যদি কাজের টার্মগুলো খুব সুন্দর করে বুঝো, তাহলে কিন্তু কি তোমাদের ব্রেন থেকে তোমরা ইজিলি রিকল করতে পারবা। তো আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার তৈরি করে। 2টা পয়েন্ট, একটা হচ্ছে কোষ বিভাজনের সময় আর হচ্ছে অ্যাস্টার আচ্ছা, তোমরা এই দ্বিতীয় চিত্র খেয়াল করো তো। এই চিত্রটা খেয়াল করো, এইটা হচ্ছে একটা কোষ বিভাজন। হ্যাঁ, কোষ বিভাজনের 1 2 3 4 5 6টা ধাপ। 6টা ধাপ এখানে দেখাইছে। কোষ বিভাজনের কয়টা ধাপ দেখাইছে? এখানে 6টা ধাপ। যে প্রথম ধাপ, এটা হচ্ছে 1 নম্বর ধাপ, এটা হচ্ছে 2 3 4 5 6।
6টা চিত্র এখানে তোমাকে তুলে ধরছে। দেখো তো প্রথমটাই কি, এটা একটা পুরো পরিপূর্ণ একটা কোষ, এটাতে কি এটা একটা পরিপূর্ণ একটা কোষ। দেখো তো আস্তে আস্তে কীরকম একটা আলো ছুটতেছে, তাই না? আলোটা ছড়তে 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 কি দেখো তো একটু ইসের মতন তৈরি করছে না? এই যে মাঝখানে একটা জিনিস দেখতেছো, মাঝখানে না সরি, এই যে দাগ 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 দেখতেছো সুতার মতন, এই যে মাঝখানে কিছু দেখতেছো, আবার সুতার মতন কিছু দেখতেছো, তাই না? দেখো তো আস্তে 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 কি এই যে ভাঙন ধরতেছে, দেখছো? এই যে এখানে এসে কি হলো, দুইটা নতুন কোষ তৈরি হলো। কোষ বিভাজন মানে কি, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হওয়া, এটাই কি কোষ বিভাজন। বিভাজন মানে কি ভাঙন, হ্যাঁ, কোষ বিভাজন। সো এইখানে আমি যদি একটু মুছে দিই, এই যে মাঝখানে সাদা জিনিস দেখতেছো না, সাদা সাদা, এই যে সাদা সাদা, এগুলো হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম এগুলোও কি, এগুলো হচ্ছে ক্রোমোজোম। এই যে এগুলো হচ্ছে কি ক্রোমোজোম। আর এই যে আলো দেখতেছো, আলো, এই আলোই হচ্ছে সেই অ্যাস্টার রে। অ্যাস্টার রে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে দেখা যায়। আর এই অ্যাস্টার রেকে সৃষ্টি করে সেন্ট্রিওল সৃষ্টি করে, মনে থাকবে। আচ্ছা, আর কোষ বিভাজনের সময় আরেকটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই যে তোমরা সুতার মতন জিনিসগুলো দেখতেছো না, এই যে সুতার মতন, এই যে এখানে সুতার মতন জিনিস দেখাই যাচ্ছে, এই সুতার মতন জিনিসগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করতেও কার অবদান আছে? সেন্ট্রিওলের অবদান আছে, ঠিক আছে? তো সেন্ট্রিওল কোষ বিভাজনের দুইটা ক্রুশাল কাজ করে, খুবই ইম্পর্টেন্ট দুইটা কাজ করে, সেটা হচ্ছে অ্যাস্টার রে তৈরি করে আর হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করে। আমরা কোষ বিভাজন সম্পর্কে আরও ডিটেলসে জানবো হচ্ছে পরবর্তী অধ্যায়, মানে তৃতীয় অধ্যায়। হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের নামই হচ্ছে কোষ বিভাজন, ঠিক আছে? সো চিন্তার কোনো কারণ নাই, আপাতত জানা হচ্ছে কোষ বিভাজন মানে কি একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হওয়া। আর এই কোষ বিভাজনের সময় দুইটা ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয় কোষের ভিতর, সেটা হচ্ছে অ্যাস্টার রে আর একটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই অ্যাস্টার রে এবং স্পিন্ডল যন্ত্রকে তৈরি করে এই সেন্ট্রিওল তৈরি করে, ঠিক আছে? এখন লাস্টে আমি আরেকটা পয়েন্ট লিখছি, সেটা হচ্ছে ফ্লাজেলা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে। এখন ফ্লাজেলা কি জিনিস? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার চিত্র। এটা হচ্ছে কি, এটা একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নিচে দেখছো এই যে সুতার মতন জিনিসগুলা, এগুলাই হচ্ছে কি ফ্লাজেলা। এখন ফ্লাজেলা কি করে? ফ্লাজেলা সেই সব কোষেই থাকে যেসব কোষের চলাচল করার প্রয়োজন হয়। আমি কি বলছি? ফ্লাজেলা হচ্ছে চলাচল করার একটা অঙ্গাণু। ফ্লাজেলা যার থাকে, যেই কোষের থাকে, সেই কোষ কি এক জায়গার থেকে আরেক জায়গায় নড়াচড়া করতে পারে। যেই সব কোষের নড়াচড়া করা দরকার সেই সব কোষে কি ফ্লাজেলা থাকে। যেমন ব্যাকটেরিয়া কি এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করে। ব্যাকটেরিয়ার কিন্তু কোষ একটাই, ব্যাকটেরিয়া কিন্তু এক কোষই, ওর কিন্তু একটা কোষ। আমাদের যেমন দেহে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল না, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ, ওদের মাত্র একটা কোষ। এই একটা কোষের মধ্যেই কি ফ্লাজেলা থাকে, কারণ কি ব্যাকটেরিয়া কি চলাচল করে। কিছু কিছু ব্যাকটেরিয়ার থাকে না, কিছু কিছু ব্যাকটেরিয়ার থাকে, যাদের থাকে তারা কি চলাচল করতে পারে। এখন বলতে পারো যে ভাই তাহলে আমাদের দেহের কোনো কোষে কি ফ্লাজেলা নাই? আমাদের দেহেরও একটা কোষে ফ্লাজেলা আছে, সেটা হচ্ছে শুক্রাণু। হ্যাঁ, এটা হচ্ছে একটা শুক্রাণুর চিত্র। এই শুক্রাণুতে দেখতেছো তোমরা ফ্লাজেলা আছে, তার মানে কি শুক্রাণুর যে কোষ, শুক্রাণু হচ্ছে চলাচল করে বা তার চলাচল করতে হয়, এর জন্য শুক্রাণুতে কি ফ্লাজেলা সৃষ্টি হয়। বুঝতে পারছো? আমাদের দেহে শুধুমাত্র শুক্রাণুতে কি ফ্লাজেলা আছে, আর কি ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা আছে, আরও অনেক প্রাণীতে আছে, তোমরা পরবর্তীতে জানতে পারবা। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার সেন্ট্রোজোম। আমাদের মোটামুটি ঝিল্লিবিহীন যে অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু শেষ। এখন আমরা আসি নিউক্লিয়াসে। আমরা হচ্ছে শুরুতে স্টার্ট করছিলাম প্রোটোপ্লাজম দিয়ে। প্রোটোপ্লাজমে কী ছিল? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যোগ প্লাজমা মেমব্রেন যোগ নিউক্লিয়াস। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর হচ্ছে প্লাজমা মেমব্রেন আমাদের পড়া শেষ। এখন আমরা পড়বো হচ্ছে নিউক্লিয়াস। এখন পড়বো আমরা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস পড়লে আমাদের প্রোটোপ্লাজমের পার্টটা মোটামুটি শেষ, ঠিক আছে? তো নিউক্লিয়াসের পরিচিতিতে আমরা আগে আসি যে নিউক্লিয়াস কি। নিউক্লিয়াস হচ্ছে জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা দিয়ে ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে। তো প্রথমে কি আসলো? জীবকোষের প্রোটোপ্লাজমে, অবশ্যই প্রোটোপ্লাজমের মধ্যেই তো নিউক্লিয়াস থাকে, তাই না? প্রোটোপ্লাজমের একটা অংশই কি নিউক্লিয়াস।
প্রোটোপ্লাজম সমান সমান কি? প্রোটোপ্লাজম সমান সমান নিউক্লিয়াস প্লাস প্লাজমা মেমব্রেন প্লাস সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই তিনটা মিলিয়ে হচ্ছে কি প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজমের একটা অংশ, এর জন্য বলছে কি জীবকোষের প্রোটোপ্লাজমে। জীবকোষ কেন? সকল কোষে কি থাকে? প্রোটোপ্লাজম থাকে। মোটামুটি যত প্রাণী আছে, যত জীব আছে, সকল জীবের কোষে প্রোটোপ্লাজম থাকে। নির্দিষ্ট পর্দা দিয়ে ঘেরা, খুবই স্বাভাবিক। এই যে আমরা দেখতেছি না, এই যে একটা পর্দা, নির্দিষ্ট পর্দা দিয়ে ঘেরা, হ্যাঁ, নির্দিষ্ট পর্দা দিয়ে ঘেরা ক্রোমোজোম বহনকারী। ক্রোমোজোম বহনকারী কি দেখতেছো? এই সুতার মতন জিনিসগুলো দেখতেছো, এই যে সুতার মতন, এই সুতার মতন জিনিসগুলোকে তোমাদের এখানে বলতেছে, বইয়ের মধ্যে বলতেছে নিউক্লিয়ার রেটিকুলাম। আসলে নিউক্লিয়ার রেটিকুলাম আর ক্রোমোজোম একই জিনিস। অ্যান্ড কেন একই জিনিস একটু পরে জানতে পারবা যখন আমি নিউক্লিয়ার রেটিকুলাম নিয়ে বিস্তারিত বলবো। তো আপাতত মনে রাখো যে এই সুতার মতন বস্তুগুলাই কি, বা এই সুতার মতো জিনিসগুলাই কি? ক্রোমোজোম। তার মানে তারা কি একটি নির্দিষ্ট পর্দা দিয়ে ঘেরা, আবার ক্রোমোজোম বহনকারী। তারা ক্রোমোজোম কি বহন করতেছে। আর এরপরে কি লিখছে যে সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায়, মানে কোষ যদি তুমি দেখো তাহলে কি, কোষ যদি তুমি লক্ষ্য করো দেখবা নিউক্লিয়াসকে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, একটু বড়। তো এই এই সুস্পষ্ট বস্তুটিকে কি বলে? নিউক্লিয়াস। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে মোটামুটি প্রায় সব ধরনের কোষেই নিউক্লিয়াস দেখা যায়, কিন্তু দুই ধরনের কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে না। এত এত কোষের মধ্যে মাত্র দুই ধরনের কোষে নিউক্লিয়াস থাকে না। সেই দুই ধরনের কোষ কি? খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সিপ কোষ। এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই বেশি। সিপ কোষ আর লোহিত রক্তকণিকা। লোহিত রক্ত কণিকা। আমি ফার্স্ট ক্লাস থেকে এই পর্যন্ত যা যা নোট করে দিছি এর বাইরে একটা এমসিকিউ আসবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই পার্টটুকু যদি তুমি মুখস্থ করো, যা যা আমি লিখে দিছি এই পার্টগুলো যদি তুমি মুখস্থ করো, তাহলে হচ্ছে তুমি সিকিউ পারবা, মানে সৃজনশীলও পারবা, আবার এমসিকিউও পারবা। বুঝতে পারছো? তো আবার আসো যে পরবর্তীতে কি নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের গঠন, যে নিউক্লিয়াসের ভিতর কি কি আছে সেই পার্টগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে নিউক্লিয়াসের চিত্র আমাদের শিখতে হবে। নিউক্লিয়াস সিকিউতে আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিয়াস থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি। তো যখনই নিউক্লিয়াস থেকে কোয়েশ্চেন আসবে, আমরা ইনশাল্লাহ নিউক্লিয়াসের চিত্রটা খুব সুন্দর করে আঁকাই দেবো। খুবই সহজ চিত্র। হ্যাঁ, কিচ্ছু না, তোমরা হচ্ছে কম্পাসটা লাগাবা, কম্পাসের মধ্যে পেন্সিল লাগাবা, পেন্সিল লাগানোর পর গোল আঁকাবা, গোল দুইটা বৃত্ত আঁকাবা। একটা আঁকাইছো, আরেকটা আঁকাও। আয় হায়, বেশি বড় হয়ে গেছে না? আমরা একটা আঁকাই। হয়েছে? আঁকাইছো? এখন হচ্ছে তুমি উপরে নিচে ডানে বায়ে মুছে দাও। মুছে দিছো। এখন মুছে দেওয়ার পর এই পার্টগুলো কি মিলিয়ে দাও। হ্যাঁ, মিলিয়ে দাও। দিছো? এখন একটা টিভির মতো আঁকাবা। টিভি মানে বুঝো, টিভির নিচে কি থাকে? এরকম একটা স্ট্যান্ড থাকে না? আঁকাইছো? এই পার্টটা মুছা দাও, এই যে এইখানে পার্টটা মুছা দাও। তো এইখানে হচ্ছে একটু ডট 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 দিয়ে দিতে পারো। এরপর হচ্ছে কি মাঝখানে একটা গোল আঁকাবা এক সাইডে, মানে এই যে এই গর্তটার ঠিক পাশে। আঁকাইছো? শেষ, আমাদের আঁকানো মোটামুটি শেষ। এখন হচ্ছে যত মনে চায় সুতা আঁকাও। আঁকাইছো? এখন ডট 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 দিয়ে দাও ভিতরে। ঠিক আছে, আমাদের নিউক্লিয়াস আঁকানো শেষ। চিত্র কি নিউক্লিয়াস, চিত্র নিউক্লিয়াস। দেখো তো, এখন হচ্ছে আমরা করব, চিহ্নিত করব। তো ওরে বাবা, তো ফার্স্টে আমরা কি আঁকাইছি? আবরণী আঁকাইছি। এই আবরণীর নাম কি? আবরণীর নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন বা বাংলাতে বলে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন। হ্যাঁ, বা তোমরা লিখতে পারো কি নিউক্লিয়ার
ঝিল্লি। এরপরে হচ্ছে আমরা এই যে ফাঁকা স্থানগুলো দিছি, তাই না? এই ফাঁকা স্থানকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, মাঝে মাঝে ছিদ্র আছে, এগুলাকে কি বলতেছি? নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে কি? ছিদ্র। নিউক্লিয়ার রন্ধ্র। আর এই যে দড়ির মতন বস্তুগুলা, এগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, না? নিউক্লিয়ার রেটিকুলাম। আর এই যে একটা গোলাকার বস্তু, এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আর ভিতরে যে যে ডট ডট দিছি, তার মানে কি? এটা হচ্ছে একটা তরল বস্তু, তরল জেলির মতন বস্তু। একে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। শেষ। নিউক্লিয়াস আঁকাতে কিন্তু খুবই কম সময় লাগে এবং চিহ্নিত করতেও কিন্তু খুব সহজ। তো আমরা আসি হচ্ছে নিউক্লিয়াসের গঠন, এর ব্যাখ্যা নিয়ে। হ্যাঁ, আমাদের চিত্র আঁকানো শেষ, এখন চিত্রতে আমরা যা যা চিহ্নিত করছি সেগুলোর ব্যাখ্যা শিখব। তো প্রথমে আসে হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। প্রথমে কি আসে? নিউক্লিয়ার ঝিল্লি। তো নিউক্লিয়ার ঝিল্লির প্রথম পয়েন্টটা কি? নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি, তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলে। নিউক্লিয়ার ঝিল্লির সংজ্ঞা, কোনো সমস্যা আছে? নিউক্লিয়াসকে ঘিরে রাখে, আমরা চিত্র থেকেই বুঝতেছি, খুবই সহজ। এই ঝিল্লি কি 2 স্তর বিশিষ্ট? দেখো তো, এই স্তর নাম্বার 1, এই স্তর নাম্বার 2, ঠিক আছে? 2 স্তর বিশিষ্ট, ঠিক আছে? আর এটি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়। এই যে লিপিড আর প্রোটিনের কি সমন্বয়ে তৈরি হয়, ঠিক আছে? লিপিড মানে কি? আমরা চিনি লিপিডকে চিনি কি হিসেবে? চর্বি হিসেবে চিনি। আর প্রোটিনকে কী হিসেবে চিনি? আমিষ হিসেবে চিনি। এই চর্বি ও আমিষ দিয়ে কী তৈরি হয়? এই নিউক্লিয়ার ঝিল্লি তৈরি হয়। এখন এই ঝিল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, যাকে নিউক্লিয়ার রন্ধ্র বলে। আমরা ছিদ্র দিছিলাম না কয়েকটা? এই যে নিউক্লিয়ার ঝিল্লির মাঝে কিছু ছিদ্র থাকে, এদেরকে কি বলতেছি? নিউক্লিয়ার রন্ধ্র বলতেছি। এরপর এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে। দেখো, এই যে ছিদ্র, এই ছিদ্র কেন? এই নিউক্লিয়াসটা কিসের মধ্যে ডুবন্ত থাকে? এই নিউক্লিয়াসটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে ডুবন্ত থাকে, তাই না? তো সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মধ্যে যদি কোনো বস্তুর আদান প্রদানের প্রয়োজন হয়, যদি কোনো ইম্পর্টেন্ট কোনো বস্তু চলাচলের প্রয়োজন হয়, যে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসবে বা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে ঢুকবে, এরকম যদি প্রয়োজন হয়, তাহলে কিসের মাধ্যমে প্রবেশ করে বা বের হয়ে যায়? এই নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে। খুবই স্বাভাবিক, ঠিক আছে? তো এই ছিদ্রের ভিতর দিয়ে কি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে, খুবই ইজি। আর নিউক্লিয়ার ঝিল্লির কাজ কি? কাজ আমরা অলরেডি পড়ে ফেলছি, যে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা রাখে। বুঝতে পারছো? সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক রাখে, আলাদা করে রাখে, এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। এই যে একটু আগে পড়ছি, চলাচল নিয়ন্ত্রণ করে। আর নিউক্লিয়াসকে পৃথক রাখে, এটা তো খুবই সহজ, খুবই স্বাভাবিক। এরপর আসে হচ্ছে নিউক্লিওপ্লাজম। আজকের পড়াগুলো মোটামুটি সহজ। নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লির ভিতর জেলির মতন বস্তু থাকে। সকল অঙ্গাণুর মধ্যেই কিন্তু জেলির মতন কিছু বস্তু ছিল, যেমন মাইটোকন্ড্রিয়ার মধ্যে ছিল ম্যাট্রিক্স, প্লাস্টিডের মধ্যে ছিল স্টোমা। এখন নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভিতরে যে জেলির মতন বস্তু, তাকে কি বলা হচ্ছে? নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার ঝিল্লির ভিতর যে জেলির মতন বস্তু থাকে, তাকে কি বলতেছি আমরা? নিউক্লিওপ্লাজম, বা বাংলায় বলতেছি কেন্দ্রিকা রস। নিউক্লিয়াসকে বাংলায় বলে কেন্দ্রিকা, মানে কেন্দ্র। কোষের কেন্দ্রকে বা কোষের মাথাকে নিউক্লিয়াস। এর জন্য নিউক্লিয়াসের ভিতরের যে রস, তাকে বলা হচ্ছে কেন্দ্রিকা রস। এখন নিউক্লিওপ্লাজম যে একটা জেলির মতন বস্তু বা একটা তরল বস্তু, এই তরল বস্তুর মধ্যে কি কি থাকে? এই তরল বস্তুর মধ্যে থাকে প্রোটিন থাকে, মানে যারাকে আমরা আমিষ হিসেবে চিনি। উৎসেচক থাকে, উৎসেচক কি? এনজাইম, যারা কি বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়। এবং আছে কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি আছে? ডিএনএ আছে, আরএনএ আছে। ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিড কি নিউক্লিওপ্লাজমে অবস্থিত। আর কি? খনিজ লবণ। হ্যাঁ, তো এই হচ্ছে নিউক্লিওপ্লাজম। এরপরে আসা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুটিকে কি বলে? নিউক্লিওলাস। দেখো তো, নিউক্লিওপ্লাজমটা কি? নিউক্লিওপ্লাজম হচ্ছে ওই জেলির মতন তরল। এই তরলের মধ্যে যে গোলাকার বস্তুটা থাকে, দেখো তো, এই তরলের মধ্যে ভাসমান যে গোলাকার বস্তুটা,
এই গোলাকার বস্তুটাই কি নিউক্লিওলাস। এটা কি নিউক্লিওলাস। ক্রোমোজোমের সাথে সংলগ্ন কেন বললো? ক্রোমোজোম কিন্তু দেখো এই নিউক্লিয়াসের সাথে লাগানো, দেখছো এই যে লাগানো, এই যে লাগানো দেখছো, ক্রোমোজোমের সাথে সংলগ্ন মানে লাগানো, বুঝতে পারছো? তো এখানে আরেকটা পয়েন্ট দেখো তো কি বলছে, ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। রং অগ্রাহী মানে কি? রং অগ্রাহী মানে হচ্ছে যারা রং গ্রহণ করে না, যারা রং গ্রহণ করে না। রং অগ্রাহী ক্রোমোজোম মানে কি দেখো তো, এই যে এই নিউক্লিওপ্লাজম যে ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আছে, এই ক্রোমোজোমগুলার দুইটা পার্ট। ধরো এটা যদি একটা ক্রোমোজোম হয়, সাপোজ এটা একটা ক্রোমোজোম হয়, আচ্ছা একটু সুন্দর করে আঁকাই। এইটুকু যদি হয় একটা ক্রোমোজোম, এটুকু যদি একটা ক্রোমোজোম, এরকম হইতে পারে যে এই পার্টটুকু হচ্ছে রংগ্রাহী। রংগ্রাহী মানে তারা রং গ্রহণ করে, আর এই পার্টটুকু হচ্ছে রং অগ্রাহী। রং অগ্রাহী মানে এই পার্টটুকু কি রং গ্রহণ করে না। তাহলে এই পার্টটা, এই ক্রোমোজোমের এই পার্টটা কিন্তু নিউক্লিওলাসের সাথে যুক্ত হবে না, এই পার্টটা নিউক্লিওলাসের সাথে যুক্ত হবে, বুঝতে পারছো? তার মানে যেই অংশটুকু কি যুক্ত আছে সেই অংশ নিশ্চিত রং অগ্রাহী, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে রংগ্রাহী আর রং অগ্রাহীর মধ্যে পার্থক্য কী? রংগ্রাহী আর রং অগ্রাহীর মধ্যে পার্থক্য কী, বা এই দুইটা টার্মই বা কী? একটা জিনিস তোমরা জানো কিনা জানি না, যে ধরো তুমি একটা কোষকে মাইক্রোস্কোপের মধ্যে দেখতেছো, কোষ তো অনেক ছোট, আমাদের মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হয়। তো কোষ মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হইলে তুমি যদি ওই কোষের মধ্যে একটা রঞ্জক পদার্থ দিয়ে দাও, রঞ্জক পদার্থ মানে কি রঙিন কোন একটা পদার্থ, এই রঙিন পদার্থ দিলে কি হবে, যে কোষের ভিতরের যে অঙ্গাণুগুলো আছে এগুলো কি খুব স্পষ্টভাবে দেখা যাবে, খুব স্পষ্টভাবে দেখা যাবে। এখন এমন যদি হয় যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রঙকে গ্রহণই করলো না বা রঙকে শোষণই করলো না, তাহলে কি ওই অঙ্গাণু রঙিন দেখা যাবে? কখনোই দেখা যাবে না, তাই না? এইরকমই নিউক্লিয়াসের, তুমি যদি নিউক্লিয়াসকে দেখতে চাও, তাহলে নিউক্লিয়াসকে তুমি যদি রঙিন করে তুলো বা নিউক্লিয়াসের মধ্যে যদি তুমি কোনো রঞ্জক পদার্থ দিয়ে দাও, তাহলে কি নিউক্লিয়াস রঙিন হয়ে উঠবে। আর যদি রঙিন হয়ে উঠে তাহলে কিন্তু কি তুমি নিউক্লিয়াসকে খুব স্পষ্টভাবে তুমি মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবা। এখন নিউক্লিয়াসের সব অংশ কিন্তু এই রঙকে গ্রহণ করে না, নিউক্লিয়াসের কিছু অংশ আছে রঙকে গ্রহণ করে, যারা গ্রহণ করে তারা মাইক্রোস্কোপের নিচে কি রঙিন দেখা যায়, আর যারা রং গ্রহণ করে না তাদেরকে মাইক্রোস্কোপের নিচে কি বর্ণহীন দেখা যায়। এই যে ক্রোমোজোমের কিছু অংশ রং গ্রহণ করে আর রং গ্রহণ করে না, এই রং যে গ্রহণ করে না তাদেরকে বলা হচ্ছে রং অগ্রাহী, আর যারা রং গ্রহণ করে তাদেরকে কি বলা হচ্ছে রংগ্রাহী। এই রং অগ্রাহী অংশের সাথেই কি নিউক্লিওলাস যুক্ত থাকে, এই রং অগ্রাহী অংশের সাথে কি নিউক্লিওলাস যুক্ত থাকে বা লেগে থাকে। এখন এই নিউক্লিওলাস কী দ্বারা তৈরি সেটা বলছে আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি, আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি। দেখো তো একটু আগে আমরা পড়ছিলাম না যে নিউক্লিয়ার ঝিল্লি কী দ্বারা তৈরি, লিপিড ও প্রোটিন, আর নিউক্লিওলাস কী দ্বারা তৈরি, আরএনএ এবং প্রোটিন। খুব ভালো করে খেয়াল করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসার মতন, যে নিউক্লিয়ার ঝিল্লি কি লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি, আর নিউক্লিওলাস কি আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি। তো এরপরে লাস্ট পয়েন্টটা হচ্ছে এদের কাজ কি, এরা রাইবোজোম সংশ্লেষণ করে। দেখো আমরা কি পড়ছিলাম, রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে, রাইবোজোম প্রোটিনকে বানায়, আর রাইবোজোমকে বানায় কে, এই নিউক্লিওলাস। রাইবোজোম তৈরি করে কে, এই নিউক্লিওলাস। সবার বড় ভাইকে এই নিউক্লিওলাস, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আসো হচ্ছে ক্রোমাটিন জালিকায়। তো ক্রোমাটিন জালিকা কি? ক্রোমাটিন জালিকা হচ্ছে, আমরা এই যে নিউক্লিয়াসের মধ্যে দেখছি না, এই যে জট পাকানো যে সুতার মতন অংশ, জট পাকানো সুতার মতো যে অংশ, এই যে সুতাগুলা, এই সুতাগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। তোমাদের এখানে বলছে, চিত্রে বলছে নিউক্লিয়ার রেটিকুলাম, এর বাংলা নাম হচ্ছে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা, ঠিক আছে? নিউক্লিয়ার এই রেটিকুলামের বাংলা নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা। তো এখন এই নিউক্লিয়ার রেটিকুলাম
ক্রোমাটিন জালিকা শেখার আগে আমাদের আগে জানতে হবে ক্রোমাটিন কি। ক্রোমাটিন জালিকা শেখার আগে আমার আগে জানতে হবে ক্রোমাটিন জিনিসটা কি। বিভাজন চলছে না এমন কোষের নিউক্লিয়াসের মধ্যে বিভাজন চলছে না, বুঝছো? একটা কোষ কিন্তু বিভাজিত হইতে পারে। আমরা একটু আগে পড়ছি যে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হইতে পারে। আমরা যখন সেন্ট্রোজোম পড়তেছিলাম তখন এই ব্যাপারটা শিখছি যে কোষ বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়। কোষ বিভাজিত না হলে আমরা বড় হইতাম কীভাবে, তাই না? সো একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হওয়াকে বলতেছি আমরা কোষ বিভাজন। তো কোষ বিভাজন হওয়া কিন্তু একটা লং প্রসেস। তো এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে না এমন একটা কোষের কথা এখানে বলতেছে যে বিভাজন চলছে না। এমন কোষের নিউক্লিয়াসের মধ্যে যদি তুমি খেয়াল করো তাহলে দেখবা সুতার মতন কিছু জিনিস জট পাকিয়ে আছে। সুতার মতো কিছু জিনিস জট পাকিয়ে আছে। এই সুতাগুলোকে কি বলতেছো তুমি? ক্রোমাটিন। এই সুতাগুলোকে তুমি কি বলতেছো? ক্রোমাটিন। এই জট পাকিয়ে থাকা প্রতিটি সুতাকে তুমি বলতেছো ক্রোমাটিন। এখন এই যে জট পাকিয়ে থাকা, হ্যাঁ, আলাদা আলাদা সুতাকে তুমি বলতেছো বা আলাদা আলাদা তন্তুকে তুমি বলতেছো ক্রোমাটিন। কিন্তু তারা যখন একসাথে জট পাকায় আছে, জালিকা আকারে আছে, তখন তাদেরকে একত্রে কি বলতেছো তুমি? ক্রোমাটিন, জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। তার মানে ওই জট পাকিয়ে থাকা আলাদা আলাদা সুতাগুলাকে কি বলতেছো? ক্রোমাটিন। আর যখন তারা একত্রে আছে তখন তাদেরকে বলতেছো জালিকা, মানে জালিকা আকারে আছে। ধরো এটা একটা ক্রোমাটিন বা এটা একটা ক্রোমাটিন বা এটা একটা ক্রোমাটিন। ক্রোমাটিন 1, ক্রোমাটিন 2, ক্রোমাটিন 3। কিন্তু এই ক্রোমাটিন 1, ক্রোমাটিন 2, ক্রোমাটিন 3 যখন জট পাকিয়ে থাকে, ধরো এরকম এরকম আছে, এই তখন এটাকে তুমি বলতেছো হচ্ছে ক্রোমাটিন জালিকা। এটা কি বলতেছো তুমি? ক্রোমাটিন জালিকা। কারণ এরা কি, এদেরকে তুমি একত্রে কি বলতেছো? ক্রোমাটিন জালিকা। আর এদেরকে আলাদা আলাদাভাবে বলতেছো ক্রোমাটিন। এদের সবাইকে একত্রে আমরা বলবো কি? ক্রোমাটিন জালিকা, বা ইংলিশে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। বুঝতে পারছো? তো এখন আসো হচ্ছে নিউক্লিয়াস কি, তাই না? না সরি, নিউক্লিয়াস না, সরি, ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে কোষ বিভাজনের সময়, দেখো কোষ বিভাজনের সময় একটু আগে যে আমরা বললাম ক্রোমাটিন আর ক্রোমাটিন জালিকা, এই দুইটা হচ্ছে কোষ বিভাজন চলছে না এমন সময়ে। কোষ বিভাজন চলছে না এমন একটা কোষে যদি তুমি খেয়াল করো বা এমন একটা কোষে যদি তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি লক্ষ্য করো, তাহলে হচ্ছে তুমি কি দেখতে পারবা? ক্রোমাটিন দেখতে পারবা। কিন্তু একটা কোষ বিভাজিত হচ্ছে, এই প্রসেসের মধ্যে যদি তুমি কোনো কোষকে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এই যে জটগুলা হচ্ছে খুলে গেছে। এই জটগুলা কি খুলে গেছে, এবং এই জটগুলা খুলে যে এই ক্রোমাটিনগুলো আলাদা হয়ে গেছে। এই ক্রোমাটিনগুলো কি আলাদা হয়ে গেছে, এবং ক্রোমাটিনগুলো আলাদা হয়ে নিজেরা কি পেঁচিয়ে আরও মোটা হয়ে গেছে আর খাটো হয়ে গেছে। সাপোজ এই পজিশনটাই খেয়াল করো তো, ধরো এই ক্রোমাটিন জালিকা পরবর্তীতে কি হয়েছে? কোষ বিভাজনের সময় আবার আলাদা আলাদা হয়ে গেছে। সাপোজ এই আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পরে এরা নিজেরা জট পাকাইছে। ধরো এই ক্রোমাটিনটা, প্রথম ক্রোমাটিনটা যদি নিজের মধ্যে জট পাকাইতো, এরকম ধরো কত লম্বা ছিল না, ধরো আরও লম্বা ছিল, তাহলে আরও এরকম লম্বা ছিল, সেই এরকম পেঁচিয়ে এরকম খাটো হয়ে গেছে আর মোটা হয়ে গেছে। তো একটা চিকন কোনো বস্তু যদি নিজের মধ্যে জট পাকিয়ে খাটো হয়ে যায় আর মোটা হয়ে যায়, তাহলে কি সেই জিনিসটাকে স্পষ্টভাবে দেখা যাবে না? সো ক্রোমোজোম কি খুবই স্পষ্টভাবে তুমি আণুবীক্ষণিক যন্ত্রে দেখতে পারবা। যত রানা দেখতে পারবা তুমি ক্রোমাটিন কি খুব বেশি একটা স্পষ্ট না। আণুবীক্ষণিক যন্ত্রে ক্রোমাটিন হচ্ছে খুবই অস্পষ্ট, আর ক্রোমোজোম কি খুবই স্পষ্ট। কারণ কি, সে হচ্ছে মোটা এবং খাটো। তো দেখো তো, কোষ বিভাজনের সময় এই যে জটগুলো খুলে যায়, মানে এই ক্রোমাটিন জালিকাগুলো খুলে যায়, এবং ক্রোমাটিন জালিকা খুলে যেয়ে কি হয়? ক্রোমাটিনগুলো আলাদা হয়ে যায়, এবং ক্রোমাটিনগুলো আলাদা হয়ে যাওয়ার পর এই ক্রোমাটিনগুলো কি নিজেদের মধ্যে পেঁচিয়ে আরও মোটা এবং খাটো হয়। এই অবস্থায় ক্রোমাটিনগুলোকে কি বলে? ক্রোমোজোম বলে। আলটিমেটলি ক্রোমোজোম আর ক্রোমাটিন একই। ক্রোমোজোম যখন পেঁচিয়ে
মোটা হবে এবং মোটা যেহেতু পেঁচাইছে সেহেতু মোটা তো হবেই এবং কি খাটো হবে। আগে যত বড় সুতা ছিল, যত লম্বা সুতা ছিল, পেঁচানোর পর কি ওই সেম লম্বা সুতাই থাকবে? অবশ্যই না, কিছু হইলেও কি ছোট হয়ে আসবে। সো মোটা হবে আর খাটো হবে। এই অবস্থায় ক্রোমাটিনকে কি বলা হচ্ছে? ক্রোমোজোম। আলটিমেটলি ক্রোমাটিন আর ক্রোমোজোম একই। ক্রোমাটিন হচ্ছে তুমি আণুবীক্ষণিক যন্ত্রে অস্পষ্টভাবে দেখতে পারবা, আর ক্রোমোজোম হচ্ছে কি তুমি আণুবীক্ষণিক যন্ত্রে স্পষ্টভাবে দেখতে পারবা। আর ক্রোমাটিন কখন দেখতে পারবা? যখন হচ্ছে কোষ বিভাজন চলতেছে না। ক্রোমোজোম কখন দেখতে পারবা? যখন কোনো একটা কোষে কোষ বিভাজন চলতেছে। ঠিক আছে, এখন ক্রোমাটিন বা ক্রোমোজোম কি দ্বারা তৈরি? ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। হ্যাঁ, এখন কোষ বিভাজনের কয়েকটা ধাপ আছে। আমরা একটু আগে কয়েকটা ধাপ পড়ছিলাম না? এখানে 6টা ধাপের ছবি দেওয়া ছিল। 6টা ধাপের কি? এই যে 6টা ধাপের ছবি দেওয়া ছিল। এখানে ক্রোমোজোম বলো তো কোনগুলা? এই যেগুলো হচ্ছে ক্রোমোজোম, এই যে সাদা সাদা পার্টগুলো আমি বলছিলাম, তাই না? এই যে সাদা পার্টগুলো, এগুলো কি ক্রোমোজোম। আচ্ছা, তো এরপর হচ্ছে কোষ বিভাজনের যে এতগুলো ধাপ আছে না, তার মধ্যে একটা ধাপের নাম হচ্ছে মেটাফেজ। এই মেটাফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোম সবচেয়ে ভালোভাবে স্পষ্টভাবে দেখা যায়। বুঝতে পারছো? এই কোষ বিভাজন সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো হচ্ছে 3য় অধ্যায়ে। তোমাদের বইয়ে ক্রোমোজোমের এই পার্টটিতে আরও 3-4টা লাইন আছে। এই 3-4টা লাইন আমি এখন পড়াইলাম না, কারণ এই বিষয়ে আমি ডিটেলসে পড়াবো হচ্ছে 3য় অধ্যায়ে। তো এখন আসো হচ্ছে ক্রোমোজোমের কাজ। ক্রোমোজোমের কাজ কি? এরা জেনেটিক বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় কী করে? সঞ্চারিত করে বা স্থানান্তরিত করে। কীরকম? জেনেটিক বৈশিষ্ট্য মানে কি? দেখো না, বাবার সাথে ছেলের চেহারা অনেক মিল থাকে, বাবার সাথে ছেলের লম্বায় মিল থাকে, বাবার সাথে ছেলের স্কিন টোনে মিল থাকে, সেমভাবে মায়ের সাথে ছেলের মিল থাকে। মানে এই যে তোমার বাবা মায়ের সাথে সন্তানদের যে একটা মিল, বাবা মায়ের সাথে কি সন্তানদের যে একটা মিল, এই মিলটা কি এদেরকে বলা হচ্ছে জেনেটিক বৈশিষ্ট্য। মা বাবার বৈশিষ্ট্য পরবর্তীতে কি সন্তানের বৈশিষ্ট্যে প্রকাশ পায়, এদেরকে বলা হচ্ছে কি জেনেটিক বৈশিষ্ট্য। এই যে তোমার বৈশিষ্ট্যগুলা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মতে কি হইলো? স্থানান্তরিত হইলো। এই স্থানান্তরিত হওয়ার কারণ কি? এই ক্রোমোজোম। বুঝতে পারছো? সেটা কিভাবে, সেটা আমরা পড়বো হচ্ছে 3য় অধ্যায় ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে ক্রোমোজোমের চিত্র। তোমাদের যদি নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করতে আসে, তাহলে তুমি যদি নিউক্লিয়াসের চিত্র আঁকায় দাও আর হচ্ছে এই বর্ণনাগুলো লিখে দাও, ইনশাল্লাহ ফুল মার্কস পাবা। তারপরেও যদি কেউ চাও যে না আমি ক্রোমোজোমের চিত্র আঁকাই দিব, তাহলে তো ভাই কথাই নেই। ক্রোমোজোমের চিত্র কীভাবে আঁকাবা? ফার্স্টে একটা গোল দাও, মাঝখানে একটা গোল দিবা। গোল দেওয়ার পর উপরে 2টা হাত দিবা, উপরে 2টা হাত দিবা, নিচে আরও 2টা হাত দিবা, নিচে 2টা হাত একটু বড় দিবা। দিছো? এখন তোমার পরবর্তী স্টেপ হচ্ছে সেম। না, এখন তুমি হচ্ছে সুতা জট পাকায় দাও। জট পাকায়, এটাই কি ক্রোমোজোম। তুমি ইচ্ছা করলে এভাবেও রাখতে পারো, অথবা এই পার্টটাই যে কিনারের পার্টটা কি মুছেও দিতে পারো। তোমাদের হচ্ছে মুছে দিছে, মুছে না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটু সুন্দর করে একটু মিলাই দিবা আর কি। এই বুঝছো? এই আমাদের ক্রোমোজোম। এখন জাস্ট চিহ্নিত করবা। আমি চিহ্নিত তো সুন্দর করে ডান পাশে দাগ দিয়ে না দিয়ে এভাবে লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে চিহ্নিত করে দিও। সেন্ট্রোস্ফিয়ার। আর এগুলা কি? এগুলাকে বলা হচ্ছে বাহু, আর এগুলাকে বলা হচ্ছে ক্রোমাটিড। এটাকে কি বলা হচ্ছে? এই 2টা একত্রে, এই যে এই পার্টটুকু কি ক্রোমাটিড, ক্রোমাটিড। আর এই পার্টটুকু আরেকটা ক্রোমাটিড। বুঝতে পারছো?
এই ছিল আজকের জন্য। পরবর্তী ক্লাসে আমরা চলে যাব নতুন একটা পার্টে, সেটা হচ্ছে উদ্ভিদ টিস্যু। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।